ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ভারত তথা বাংলার এক যুগ পুরুষ মানুষের জীবন কাহিনী আমি সংক্ষেপে তোমাদের সামনে বলতে যাচ্ছি। এই মাসটা কি? এই মাসটা হচ্ছে জানুয়ারি মাস 2025। এই জানুয়ারি মাসেই 1863 খ্রিস্টাব্দে কিন্তু জানুয়ারি মাসে 1 তারিখে হচ্ছে কিন্তু এই এক মহান যুগ পুরুষ এবং তথা পবিত্র সন্তানের জন্ম হয়েছিল। তারিখটা কি ছিল? তারিখটা ছিল 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দ। 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দে বাংলা তথা ভারতের এক মহান মানবের জন্ম হয়েছিল, যাকে আমরা সবাই শ্রদ্ধা করি, সবাই জানি, যার নাম কি? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমি বলতে যাচ্ছি, কারণ এই মাসটা টোটাল মাসটাই হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্ম বার্থডেকে সেলিব্রেট করা হয় আমাদের ভারতবর্ষে। পুরো স্কুল, কলেজ এবং সমস্ত এডুকেশনাল ইনস্টিটিউশনে এই মাসটাতে স্বামী বিবেকানন্দকে আমরা কি করি? রেসপেক্ট জানাই। উই অফার আওয়ার টোকেন অফ রেসপেক্ট টু দিস গ্রেট মঙ্ক, যে ছিল কি এক মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। মাসের বয়সে কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। বিবেকানন্দ দাদু যে দুর্গাচরণ দত্ত যে ছিল, 25 বছর বয়সে যখন তার বাবা বিশ্বনাথ দত্তের জন্ম হয়, তখন সে কিন্তু হচ্ছে কি হয়ে যায়? সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এবং তার ফ্যামিলি ত্যাগ করে। তার মানে বীজটা কিন্তু বিবেকানন্দের, সেই ডিএনএটা কিন্তু বিবেকানন্দ পায়। বিবেকানন্দ সবাই মিলে 9 জন তারা হচ্ছে ভাই বোন ছিল। ছোটবেলা থেকে বিবেকানন্দ ছিল খুবই সাহসী, রিবেলিয়াস মাইন্ডেড। সত্যকে অনুসন্ধান করা, শিক্ষা জ্ঞানকে আরোহণ করাই ছিল তার জীবনের লক্ষ্য। সে তার পরিবারে সেরকম ধরনের একটা এনভায়রনমেন্ট সে পেয়েছিল। বিবেকানন্দ ছোটবেলায় বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত এগুলা কিন্তু ছোটবেলায় সে তার মার কাছ থেকে এবং পরিবারের কাছ থেকে সে সব জেনে গিয়েছিল। অল্প বয়সে কিন্তু বিবেকানন্দের মধ্যে ভারতীয় কালচার, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আধ্যাত্মিকতা কিন্তু ঢুকে গিয়েছিল। শুধু ভারতীয় না, বিবেকানন্দ কিন্তু ওয়েস্টার্ন কালচারেও কিন্তু প্রচন্ড প্রভাবিত ছিল। ওয়েস্টার্ন ফিলোসফি, ওয়েস্টার্ন লজিক, তার মধ্যে ডেভিড হিউম, ইমানুয়েল কান্ট, চার্লস ডারউইন, স্পেন্সার্স ইভলিউশন থিওরি, স্কোপেনহেগার, এদের কিন্তু এদের দর্শনকে কিন্তু বিবেকানন্দ 18-19 বছর মধ্যেই কিন্তু ধাতস্থ করে ফেলেছিল। কিন্তু বিবেকানন্দের আকাঙ্ক্ষা ছিল আরো জীবনকে জানা এবং জীবনকে চেনা। বিবেকানন্দ কিন্তু স্বামী বিবেকানন্দ অ্যাকচুয়াল নাম কি ছিল? স্বামী বিবেকানন্দ অ্যাকচুয়াল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, যাকে সংক্ষেপে নরেন বলে ডাকতো। বিবেকানন্দ এই নামটা কিন্তু অনেক পরে এসেছে, অনেক পরে বিবেকানন্দ এই নামটা পেয়েছে। স্বামী বিবেকানন্দ যে নামটা আমরা দেখি, সেটা কিন্তু অনেক পরে বিবেকানন্দ এই নামটা পেয়েছে। তাহলে নরেন্দ্রনাথ আর নরেন মধ্যে ছিল সেই স্পৃহা, সত্যকে জানা, সত্যকে উপলব্ধি করা এবং হচ্ছে ভগবানের অস্তিত্ব নিয়ে তার ছোটবেলা থেকে তার মনের মধ্যে কিন্তু হচ্ছে প্রচন্ড কৌতূহল জাগে। সে শুধু শিক্ষাগত দিক দিয়ে না, সে কিন্তু গানও করতে পারতো খুব ভালো। সে ফাইন আর্ট আঁকতেও খুব ভালো পারতো। সে দর্শন শাস্ত্রেও ছিল প্রচন্ড প্রখর। দর্শন শাস্ত্রেও ছিল বিবেকানন্দ কিন্তু প্রচন্ড প্রখর এবং তুখর, এবং তার গডের অস্তিত্ব তাকে সবসময়, ভগবানকে এই পৃথিবীতে আছে, সত্য কি, ভগবানের সম্বন্ধে সত্য কি, সেটা জানার জন্য সে বিভিন্ন মানুষকে কিন্তু জিজ্ঞেস করতো, যারাই আধ্যাত্মিক লাইন এবং ধার্মিক লাইনে থাকতো। এবং হচ্ছে ব্রহ্ম সমাজের এক মেম্বার ছিল কিন্তু বিবেকানন্দ কিন্তু তথাকথিত যে ব্রহ্ম সমাজ ছিল, সেই ব্রহ্ম সমাজে সে এক মেম্বার ছিল এবং নিরাকার ব্রহ্মের সাধনা করতো বিবেকানন্দ কিন্তু মূর্তি পূজা বিশ্বাস করতো না, কারণ সে হচ্ছে মূর্তি পূজাতে, কারণ বিবেকানন্দ খুব লজিক্যাল ছিল। এই জন্য বিবেকানন্দকে প্র্যাগমেটিক সাইন্ট বলে। এই জন্য নরেন্দ্রনাথকে কি বলে? প্র্যাগমেটিক সাইন্ট বলে। তথাকথিত সাইন্টদের মতো কিন্তু বিবেকানন্দ ছিল না। বিবেকানন্দ বাস্তববাদী এক সাইন্ট ছিল। মানুষকে জাগাতে হবে, মানুষকে, ভারতবর্ষকে উঠাতে হবে, এই ছিল বিবেকানন্দ জীবনের হচ্ছে 1881 আর 82 খ্রিস্টাব্দে শুরুতে বিবেকানন্দ জীবনে কিন্তু এক টার্নিং পয়েন্ট আসে। টার্নিং পয়েন্টটা কি? যখন তার হচ্ছে সাক্ষাৎ হয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের সাথে। রামকৃষ্ণ পরমহংস দেবের সম্বন্ধে প্রথম জানতে পারে উইলিয়াম হাস্টি বলে যে প্রফেসর, খ্রিস্টান কলেজে যে প্রফেসর ছিল, তার কাছ থেকে। উইলিয়াম হাস্টি একটা কবিতা ডেসক্রাইব করছিল একটা লিটারেচার লেকচারে। সেখানে সে হচ্ছে তখন বলে, সে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাটা কি ছিল? এক্সকারশন। সেখানে একটা শব্দ থাকে ট্রান্স। সেখানে শব্দটা কি থাকে? ট্রান্স বলে একটা শব্দ। সেই শব্দটাকে সে যখন ব্যাখ্যা করে, তখন উইলিয়াম হাস্টি তার ডিসাইপলসদের, তার স্টুডেন্টদের বলে, তোমরা হচ্ছে দক্ষিণেশ্বরে যাও। সেই দক্ষিণেশ্বরে যে এক মহাপ্রভু আছে, যার নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ, সে তোমাদের এই বিষয়ে ট্রান্স শব্দের অতি ইন্দ্রিয়, ট্রান্সেন্ডেন্টালের সম্বন্ধে তোমাদের ভালো ধারণা দিবে। রামকৃষ্ণের সম্বন্ধে এই প্রথম উইলিয়াম হাস্টির কাছ থেকে শোনে। তারপরে
81 শেষের দিকে বা 82 শুরুতে রামকৃষ্ণের সাথে প্রথম দেখা হয়। কিন্তু বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণকে সহজেই মেনে নেয়নি, কারণ বিবেকানন্দের একটা স্বভাব ছিল যে বিবেকানন্দ কোনো কিছুকে সহজেই গ্রহণ করে না, যতক্ষণ না পর্যন্ত সে সেটার উপরে সত্য যাচাই করে। সত্যকে যাচাই করে সে হচ্ছে কি করে, যে কোনো জিনিসকে গ্রহণ করে। বিবেকানন্দের সাথে রামকৃষ্ণের কিন্তু প্রচন্ড বাক বিতণ্ডা হয়েছে, কিন্তু রামকৃষ্ণকে যখন সে জিজ্ঞেস করেছে আপনি কি ভগবান দেখেছেন, রামকৃষ্ণ যে উত্তর বিবেকানন্দকে দেয়, সেই উত্তরে বিবেকানন্দ কিন্তু খুবই আস্তে আস্তে বিবেকানন্দ রামকৃষ্ণের অ্যাট্রাকশনে আসে। রামকৃষ্ণ যে বিবেকানন্দকে কালীর সম্বন্ধে, মা কালীর সম্বন্ধে অনেক কিছু বলেছিল, গড আইডলস, মূর্তি পূজার উপরে, কি বিবেকানন্দ সেটা কিন্তু কখনোই গ্রহণ করেনি, কারণ বিবেকানন্দ 6 বছর লেগেছিল কালীকে একসেপ্ট করতে। 6 বছর পরে সে মা কালীকে একসেপ্ট করে। 84 খ্রিস্টাব্দে বিবেকানন্দ জীবনের উপর একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে। তার বাবার মৃত্যু হয়, এবং মৃত্যু হওয়ার পরে কিন্তু পুরো পরিবারের দায়িত্ব তার উপরে চলে আসে। তখন তার রামকৃষ্ণের সাথে সংস্পর্শ আরো গভীর থেকে গভীরতর হতে থাকে। তার পরিবার পুরোপুরি ব্যাংকরাপ্ট, দেউলিয়া হয়ে যায়, কারণ বিবেকানন্দের বাবা ছিল প্রচন্ড উদার এবং লিবারাল প্রকৃতির, যার ফলে বিভিন্ন দেনাতে সে তার পরিবার ভেসে যায়, এবং পারিবারিক কন্দলেও কিন্তু বিবেকানন্দের পরিবার ভেসে যায়। তখন তার সংস্পর্শ রামকৃষ্ণের সাথে আরো বাড়তে থাকে। 1885 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ক্যান্সার রোগে আক্রান্ত হয়। সেই সময় কিন্তু ক্যান্সার রোগে যখন আক্রান্ত হয়, তখন রামকৃষ্ণ পরমহংসদেব কোশিপুরে যে গার্ডেন হাউস ছিল তখন সেখানে শিফট হয়, এবং হচ্ছে বিবেকানন্দ তার রামকৃষ্ণের যে শিষ্য থাকে, এবং নরেন্দ্রনাথ মানে বিবেকানন্দ এবং আদার্স শিষ্যরা কিন্তু তাকে রামকৃষ্ণকে তখন কোশিপুর গার্ডেন হাউসে তাকে খুব সেবা শুশ্রূষা করে। এবং সেই সময়টা কিন্তু বিবেকানন্দ এবং অন্যান্য ডিসাইপলসরা প্রচন্ড ট্রেনিং করে, নিজেদের স্পিরিচুয়াল ট্রেনিং করে। সেই সময় রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে তার সমস্ত ট্রেনিং, সমস্ত আধ্যাত্মিক জ্ঞান কিন্তু বিবেকানন্দের মধ্যে ট্রান্সমিট করে। সেই সময় বিবেকানন্দ রামকৃষ্ণের কাছ থেকে জানতে পারে যে ভগবানকে সেবা করা একমাত্র মূল কথা হচ্ছে মানুষকে সেবা করা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেব তখন তার অন্যান্য ডিসাইপলসদের বলে, নরেন হবে তোমাদের, মানে নরেন্দ্রনাথ হবে তোমাদের হচ্ছে টিমের, হচ্ছে তোমাদের হচ্ছে মংসদের হচ্ছে লিডার। এবং হচ্ছে 1886 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ পরমহংসদেব 16ই আগস্ট মারা যান। রামকৃষ্ণ পরমহংসদেবের মৃত্যুর পরে কিন্তু আধ্যাত্মিক বিষয়গুলো অনেকটা ডিমিনিশ হতে থাকে। অনেক লোকের সাহায্য কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, এবং অনেক ডিসাইপলস কি হয়, রামকৃষ্ণ পরম গৃহস্থ জীবন শুরু করে দেয়। বিবেকানন্দ কিন্তু থামেনি। গুরুর উদ্দেশ্যকে সাফল্য করতে রামকৃষ্ণ বিবেকানন্দ একদম ডিটারমিন্ড হয়ে তার কর্মকাণ্ডকে কিন্তু বিবেকানন্দ এগিয়ে নিয়ে যেতে থাকে। বিবেকানন্দ ভিক্ষা, এবং বিবেকানন্দ নরেন্দ্রনাথ বিবেকানন্দ অন্যান্য ডিসাইপলসদের, অন্যান্য শিষ্যদের, ব্রাদার মংসদের নিয়ে সে কি করে, ভিক্ষা করে রামকৃষ্ণ মঠ তৈরি করে। 1887 খ্রিস্টাব্দে 1887 রামকৃষ্ণ মঠ তৈরি করে। 1888 খ্রিস্টাব্দে বিবেকানন্দ আস্তে আস্তে কি হয়, ওয়েন্ডারিং মঙ্ক হয়ে যায়। সারা ভারতবর্ষকে দেখার জন্য তার মনের ভিতরে কিন্তু স্পৃহা জাগতে থাকে, পুরো ভারতবর্ষকে দেখবো, ভারতবর্ষকে চিনবো, ভারতবর্ষকে জানবো, ভারতবর্ষকে না চিনলে হবে না। সেজন্য কিন্তু সে নিজে একা বেরিয়ে যায়। তার সাথে থাকে শুধু একটা জলের পাত্র আর দুটা বই, একটা ভগবদ গীতা, আর একটা হচ্ছে দ্য ইমিটেশন অফ ক্রাইস্ট বলে যে দুটো বই। এই দুটো বই আর সাথে নেয় হচ্ছে এক পাত্র জল। তিনটা নিয়ে সে বেরিয়ে যায় সারা ভারতবর্ষ, বিহার, উত্তরপ্রদেশ, কাশী, বারাণসী, রাজস্থান, গুজরাট, চেন্নাই, মাদুরাই, কন্যাকুমারী, কাশ্মীর থেকে শুরু করে সারা ভারতবর্ষ সে কি করে, পায়ে হেঁটে ভ্রমণ করে। 3 বছর সে পায়ে হেঁটে ভ্রমণ করে, এবং পুরো ভারতবর্ষকে জানে। ভারতবর্ষে সেই সময় সমস্ত ধর্মের মানুষের সাথে, সমস্ত ধর্মের বড় বড় রিলিজিয়াস এবং স্পিরিচুয়াল গুরুদের সাথে তার দেখা হয় এবং সাক্ষাৎ হয়। ভারতবর্ষের লার্নিং এবং রিলিজিয়াস সেন্টার্স গুলোর সাথে সে সংস্পর্শে আসে, এবং সে ভারতবর্ষকে চেনে তখন, যে ভারতের পাস্টে কি ছিল, বর্তমানে কি আছে, ভবিষ্যতে কি হতে যাচ্ছে। বিবেকানন্দ কিন্তু খুব উজ্জ্বল এক ভারতবর্ষের স্বপ্ন দেখে ফেলে। সেই সময় হাজার লক্ষ লক্ষ মানুষের যে দুঃখ কষ্ট দুর্দশা বিবেকানন্দকে খুবই তাড়িত করে। সেই সময় ঘুরতে ঘুরতে কিন্তু বিবেকানন্দ খুব সুন্দর এক ডিসাইপলস এর সাথে বিবেকানন্দ দেখা হয়। তার নাম হচ্ছে মহারাজা অজিত সিং খেত্রি। রাজস্থানের যে খেত্রি অঞ্চলে যে মহারাজা ছিল অজিত সিং, সেই অজিত সিং ছিল বিবেকানন্দ ডিসাইপলস হয়, শিষ্য হয়, এবং তার কাছ থেকে দীক্ষা নেয়। এই অজিত সিং এ বিবেকানন্দকে কি হয়, বিবেকানন্দ নামটা গ্রহণ করতে বলে। স্বামী বিবেকানন্দ, বিবেকের আনন্দ, দ্য ব্লিস অফ হার্ট, দ্য এক্সট্যাসি অফ হার্ট। বিবেকানন্দ শব্দের অর্থ হচ্ছে এক্সট্যাসি অফ হার্ট, মনের আনন্দ, বিবেকের আনন্দ। এই মহারাজা অজিত সিং এর কাছ থেকে কিন্তু এই নামটা বিবেকানন্দ
অ্যাডপ্ট করে এবং পায়। এই মহারাজা অজিত সিং কিন্তু বিবেকানন্দকে আমেরিকা যেতে কিন্তু প্রচন্ড সাহায্য করে। সেই সময় ওয়ার্ল্ড পার্লামেন্ট, রিলিজিয়াস পার্লামেন্ট, বিশ্ব ধর্ম সম্মেলন আমেরিকা শিকাগোতে আয়োজন হয়। 1893 খ্রিস্টাব্দে বিবেকানন্দ সেখানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে। মহারাজা অজিত সিং এবং বিবেকানন্দ কিছু ডিসাইপেল, শিষ্য এবং অন্যান্যরা অর্থ তুলে তাকে প্রচুর সাহায্য করে এবং বিবেকানন্দ পাড়ি দেয় কোথায়? শিকাগোতে, আমেরিকার শিকাগোতে সে পাড়ি দেয়। তারিখটা কত থাকে? তারিখটা থাকে 30 জুলাই 1893 খ্রিস্টাব্দ। বিবেকানন্দ জাপান, চায়না ও কানাডা হয়ে আমেরিকায় প্রবেশ করে। শিকাগোতে যে পার্লামেন্ট, রিলিজিয়াস পার্লামেন্ট আয়োজন হয় সেটা কি 11 সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে 11 সেপ্টেম্বর ছিল বিবেকানন্দ তথা ভারতবর্ষের কাছে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিন। এই দিনটাতে কিন্তু পুরো ভারতবর্ষ কিন্তু ওয়ার্ল্ডের কাছে একটা আলাদা মর্যাদা পায়। একমাত্র এই স্বামী বিবেকানন্দের জন্য, এই নরেন্দ্রনাথ দত্তের জন্য, এই ছোট্ট একটা অল্প বয়সী একটা মঙ্কের কাছে কিন্তু টোটাল ওয়ার্ল্ড, পুরো বিশ্ব কিন্তু মাথা নত করে। বিবেকানন্দ যখন তার বক্তৃতা দিতে ওঠে পার্লামেন্টে, তখন সে অ্যাড্রেস করে ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, আমেরিকার ভাই এবং বোন বলে সবাইকে যখন অ্যাড্রেস করে, পুরো পার্লামেন্ট 7,000 ডেলিগেটস উঠে দাঁড়ায়, করতালি করে বিবেকানন্দের প্রতিভার কাছে। বিবেকানন্দ যেইভাবে ভারতবর্ষের ধর্মকে সে শিকাগো ধর্ম সম্মেলনে উপস্থাপন করে, সেটা ছিল খুবই দর্শনীয়। পুরো পার্লামেন্টের শিকাগোর যে বক্তৃতা, শিকাগোর যে কনফারেন্সটা হয়, বিশ্ব ধর্ম কনফারেন্স, সেই কনফারেন্সে কিন্তু বিবেকানন্দ একমাত্র মধ্যমণি হয়ে যায়। পুরো নিউ ইয়র্ক এবং আমেরিকার নিউজ পেপার কিন্তু বিবেকানন্দকেই লেখে, একমাত্র বিবেকানন্দকেই লিখতে থাকে। সেপ্টেম্বরের পর কিন্তু বিবেকানন্দ কিন্তু সেখানে কিন্তু বসে থাকে না, টানা 2 বছর আমেরিকায় 1000-এর উপর লেকচার কনফারেন্স সে কিন্তু দিতে থাকে। ভারতের বেদান্তকে সেখানে এস্টাবলিশ করে, লোকের কাছে মানবতার ধর্মকে সে প্রিচ করে। ক্লান্ত পরিশ্রম করতে থাকে, কিন্তু এই কাজগুলো কিন্তু সহজ ছিল না। মনে হয় খুব সহজ ছিল, কিন্তু সহজ ছিল না। অনেক বাধার মধ্যে দিয়ে কিন্তু বিবেকানন্দকে যেতে হয়। নিউ ইয়র্ক, বোস্টন, সান ফ্রান্সিসকো সমস্ত জায়গায় বিবেকানন্দ ঘোরে এবং বেদান্ত এবং ভারতের রাজযোগা যে আছে, মানুষকে মানুষের কল্যাণ করার জন্য সে প্রচার করতে থাকে। 1895 খ্রিস্টাব্দে সে ইউনাইটেড কিংডমে চলে আসে, ইংল্যান্ডে চলে আসে। সেখানে কিন্তু এলিজাবেথ মার্গারেট নোবেলের সাথে দেখা হয়, সিস্টার নিবেদিতা বিবেকানন্দের দ্বারা প্রচন্ড ভাবে ওভারওয়েলমড হয় এবং তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করে। এবং ম্যাক্স মুলারে 1896 খ্রিস্টাব্দে গ্রেট দার্শনিকের সাথেও তার পরিচয়। তখনকার সময় তাৎক্ষণিক কন্টেম্পোরারি সমস্ত বড় বড় দার্শনিক, পলিটিক্যাল লিডার্স, রিলিজিয়াস লিডার্স বিবেকানন্দের কিন্তু খুব প্রাণ ভক্ত হয়ে যায়। 1896 খ্রিস্টাব্দে 16 ডিসেম্বর বিবেকানন্দ ভারতের উদ্দেশ্যে রওনা দেয় এবং সে এখানে এসে উপস্থিত হয় 1897 খ্রিস্টাব্দে 15 জানুয়ারি কলম্বোতে সে এসে উপস্থিত হয়। 1897 15 জানুয়ারি এখানে এসে 1897 খ্রিস্টাব্দে সে রামকৃষ্ণ মিশন গঠন করে, যেটা মানুষের কল্যাণ, মানুষের সেবা, মানুষের সেবাই ছিল এই রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশনের একমাত্র লক্ষ্য। তারপর বেলুর মঠ। কি না করে এই অল্প বয়সে এই একটা সাধারণ যুবক। বিবেকানন্দ হলো ইন্সপিরেশন, ইউথের ইন্সপিরেশন। এই জন্য 12 জানুয়ারিকে কি করা হয়? ন্যাশনাল ইউথ ডে বলে সিলেক্ট করা হয়েছে। আমাদের জাতীয় যুব দিবস কোনটা? 12 জানুয়ারি, বিবেকানন্দের জন্মদিন। ইউথদের একমাত্র যদি অনুপ্রেরণা থাকে, দ্য পিরামিড অর টাওয়ার অফ ইন্সপিরেশন কেউ যদি থাকে, তাহলে হচ্ছে বিবেকানন্দ। বিবেকানন্দকে তোমরা যদি পড়ো, তাহলে তোমরা চেঞ্জ করতে পারবা। বিবেকানন্দকে না পড়লে নিজেকে চেঞ্জ করা যাবে না। বিবেকানন্দ ইজ দ্য চেঞ্জার অফ ইউথ। বিবেকানন্দ আবার ওয়েস্টে যায় জুন মাসে 1899 খ্রিস্টাব্দে। সেখানে মোটামুটি এক বছর 2-3 মাস সেখানে থাকে। সেখানে ফার্স্টে সে ইউনাইটেড কিংডম ইংল্যান্ডে যায়, সেখান থেকে সে যায় আমেরিকায়, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্কে বেদান্ত সোসাইটি তৈরি করে, পিস রিট্রিট আয়োজন করে এবং সে ফিরে আসে 9 ডিসেম্বর 1900 খ্রিস্টাব্দে। তারপর বিবেকানন্দ কিন্তু হেলথ আস্তে আস্তে কি হয়? ডিটোরিয়েট হতে থাকে।
এত অক্লান্ত পরিশ্রমের ফলে তার শরীর খারাপ হতে থাকে। বিবেকানন্দ ডায়াবেটিসের পেশেন্ট ছিল, বিবেকানন্দ ইনসোমনিয়া পেশেন্ট ছিল, বিবেকানন্দ অ্যাজমার পেশেন্ট ছিল, কিন্তু সে কিন্তু 1 ঘন্টাও নষ্ট করে না, কারণ ভারতবাসীর সেবা এবং বিশ্ববাসীর সেবাই ছিল তার ধর্ম। এই জন্য বিবেকানন্দের একটা প্রবাদ আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঈশ্বরের ডেফিনেশন বিবেকানন্দ এটাই দিয়েছিল, মানুষকে ভালোবাসলেই ভগবানকে পাওয়া যায়, ভগবানকে আলাদা করে কোথাও পাওয়া যায় না। এটাই ছিল বিবেকানন্দের মেসেজ, যেটা জেসাস ক্রাইস্ট বলেছিল, লাভ দাই নেইবর, নিজের প্রতিবেশীকে ভালোবাসো। একই কথা, কিন্তু ওটাই ভার্সন বিবেকানন্দের। 1999 খ্রিস্টাব্দে দ্য ইমিটেশন অফ ক্রাইস্ট বিবেকানন্দ পাবলিশ করে কয়েকটা চ্যাপ্টার। বিবেকানন্দ সাধারণ মানব ছিল না। এবার বিবেকানন্দ কি হয়, বিবেকানন্দ এখানে 1900 খ্রিস্টাব্দের পরে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ সমস্ত কিছু পরিচালনা করার দায়িত্ব নেয়। জাপান থেকে তার ইনভিটেশন আসে কংগ্রেস রিলিজিয়ান্স এ, কিন্তু সেখানে সে যেতে পারে না, তার হচ্ছে হেলথের জন্য। 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই বিবেকানন্দ কি হয়, মারা যায়। সে কি হয়, সে সকালেই, বিবেকানন্দ কিন্তু জানতো তার মৃত্যুর সম্বন্ধে। বিবেকানন্দ আগেই বলেছিল, আমি 40 বছরের বেশি বাঁচবো না, এবং সে খুব সম্ভবত নিজের মৃত্যুর ডেট জানতো। রিয়াল সেন্টরা কিন্তু এরকমই হয়, তারা তাদের মৃত্যুর ডেট জেনে যায়। 4 জুলাই 1902 খ্রিস্টাব্দে 4 জুলাই বিবেকানন্দ খুব সকালে ঘুম থেকে উঠে মেডিটেশন করে এবং অন্যান্য কিছু কাজ করে। সে আবার মেডিটেশনে বসে সম্ভবত 9টা 20 দিকে সে তার দেহ ত্যাগ করে, এবং তার কথা আছে তার ব্রেন ভেসেলস ফেটে, এই গ্রন্থি ফেটে বিবেকানন্দের মৃত্যু হয়। এই হলো বিবেকানন্দের সম্বন্ধে আমার একটা ছোট্ট ডকুমেন্ট। বিবেকানন্দ আইডিয়াস এবং থটসকে তোমাদের পড়তেই হবে, জানতেই হবে। নিজেদের পরিবর্তন করতে গেলে কাউকে পড়তে হবে না, বিবেকানন্দকে পড়ো। বিবেকানন্দ কতগুলো থটস আছে, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। ভয়কে দূর করতে হবে, ফিয়ার ইজ দ্য রুট কজ অফ অল ইভিল। বিবেকানন্দ থটস, আইডিয়াস নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো। আজকে এতটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও শেয়ার করে দিও।